বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমার পরের বক্তা বিধায়ক হওয়া মাত্র ওই বিকাশের ওপরই নজর দিয়েছেন। মানে বিধায়ক হয়েই তিনি সটান পৌঁছে গেছিলেন বিকাশ ভবনে শিক্ষা দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করতে। তখন থেকেই জল্পনা শুরু, তাহলে কি তিনি পরের শিক্ষামন্ত্রী হচ্ছেন? বামপন্থী ছাত্র রাজনীতি থেকে অশোক ভট্টাচার্যের হাত ধরে উত্থান, আবার অশোক ভট্টাচার্যকেই 35,000 ভোটে হারিয়ে শিলিগুড়ির বিধায়ক হওয়া, তারপর 5 বছর বিধানসভায় প্রধান বিরোধী দলের মুখ্য সচেতকের গুরুদায়িত্ব পালন করে এবারের ভোটে তৃণমূলের গৌতম দেবকে হারিয়েছেন 73,000-এরও বেশি ভোটে। আমার পরের বক্তা শঙ্কর ঘোষের জনপ্রিয়তা বুঝতে শুধু এইটুকু বলা যথেষ্ট যে এবারের নির্বাচনে তার কেন্দ্রে সে একাই পেয়েছে 63% ভোট। লাল রং মুছে বহুদিন সে গেরুয়াধারী, কিন্তু অতীতকে অস্বীকার করে নয়। তার বাঁ হাতে চে গেভারার ট্যাটু এখনও জ্বলজ্বল করছে। কিন্তু কথা হলো, শঙ্কর বা তার সহকর্মীরা কি পারবেন জাতীয় স্তরে নিট বাতিল বা এই সিবিএসসি বিভ্রাট কিংবা এ রাজ্যে নজিরবিহীন শিক্ষা কেলেঙ্কারি সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে একটা স্বচ্ছ সুন্দর সিস্টেম তৈরি করতে, একটা উদাহরণ তৈরি করতে? মানুষ কিন্তু অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে আছে, সেই অপেক্ষায় আছে। আমার পরের বক্তা অবশ্যই শঙ্কর ঘোষ। সুমনদা, ধন্যবাদ। প্রথমত, প্রায় নির্বাচনের পর থেকে কিছুটা প্রচার মাধ্যমের সামনে আসিনি, 4 তারিখের পর থেকে। তো যাই হোক, আমরা একটু ঘটোমটো জায়গায় পড়েছি, কেননা মুখ্যমন্ত্রীকে শোনানোর জন্য আমাদের কাছে অত্যন্ত বড় অবকাশ রয়েছে, পরিসর রয়েছে, যেহেতু আমরা তার আশেপাশেই থাকি। ফলে মুখ্যমন্ত্রীকে আমরা যে কথা শোনাতে চাই সেটা নিশ্চিতভাবে আমাদের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই আমরা বলে থাকি। তবুও এই অনুষ্ঠানের আঙ্গিকে আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে কিছু কথা বলা। আপনারাও এটা বুঝতে পারেন যে এখানে আমরা সরকারি দলের প্রতিনিধিত্ব করছি। ফলে সরকারি দলের যখন প্রতিনিধিত্ব করছি, আমার কোনো একটি বক্তব্যই সরকারের বক্তব্য হিসাবে প্রতিষ্ঠিত হবে, এবং যেটা এখনও মুখ্যমন্ত্রী বলেননি সেটা আমার পক্ষে এখানে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয়, কেননা এটা একটা সরকারের পলিসির উপর নির্ভর করে। তবু আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরবার, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে। যে পাহাড়গুলো আমি ডিঙোতে চাই, যে পাথরগুলো আমি এগোতে চাই, ভেঙে আমি এগোতে চাই, কাঁটাতারগুলো আমি পেরোতে চাই, আমি ডিঙোতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। আসলে এই কবিতার লাইনগুলো পড়বার মধ্যে দিয়ে আমি শঙ্করের চাঁদের পাহাড়ের অজানার অভিজ্ঞতাকে নতুন করে দেখবার চেষ্টা করেছি। রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্য হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি। বর্তমানে শাসক দলের হয়ে কাজ করবার যে সৌভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে আমরা পেয়েছি। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব মানুষের প্রত্যাশা, তাদের ভালোবাসা, সেটাকে সম্মান দেওয়ার। এই যে সুমনদা, আজকের যে মোশনটা রাখা হয়েছে, ডিঙিয়ে পাথর 1.5 দশকের নতুন আশায় ভর করে ফের, শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এগোক বঙ্গে ঘুচিয়ে ভীতি, কোটি কোটি গণতন্ত্রের সে ডাক শুনুন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি ডাক শুনেছেন সেটা নিয়ে নিশ্চিতভাবে আমি 2-1টি লাইন আপনাদের সামনে রাখব। তবে আমি আমাদের এই অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। কারণ বিগত দিনে পশ্চিমবঙ্গ, যেটা কুণালবাবু বলেছেন যে পোস্ট পোল ভায়োলেন্স, রক্তস্নাত পশ্চিমবঙ্গ, অন্তত এবারের 4 মের পর এই রক্তস্নাত পশ্চিমবঙ্গকে আমাদের দেখতে হয়নি। বিরোধীদের রক্তে রাস্তা ভিজে যায়নি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য নিশ্চিতভাবে বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমার দলের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের, যারা এই বিষয়ে নিরন্তর তাদের বক্তব্য রেখেছেন। রাজনৈতিক হিংসা
পরিহার করবার কথা তারা বলেছেন। এবং আজকে সুবনদা বলবার সময় বলছিলেন ভালো খারাপ তৃণমূলের কথা, আমি শুধু এইটুকু বলবো, এই শব্দবন্ধে মানুষের যে ঘৃণাবোধ প্রকাশ্যে এসছে, তৃণমূল কংগ্রেসের যারা এই 2021 পরবর্তীতে বিভিন্ন পোস্টপোল ভায়োলেন্সে যুক্ত ছিল, সেখানে দাঁড়িয়ে সরকার যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করত, তাহলে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে নয়, কোনো তৃণমূলেরই অস্তিত্ব এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকতো না। এটাই বাস্তব, আর সেই বাস্তবতা নিয়েই ভারতীয় জনতা পার্টি তার পশ্চিমবঙ্গের সরকার পথ চলা শুরু করেছে। সুমনদা বলেছেন শুনুন মুখ্যমন্ত্রী, আমি বিশ্বাস করি যে আমার মুখ্যমন্ত্রী, আমার দলের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী, শ্রমিকদার ভাষায় পশ্চিমবঙ্গের সকল মানুষের মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই তা মানুষের কথা শুনে কাজ শুরু করেছেন। আমি চারটে উদাহরণ দেব। আমি চারটে উদাহরণের মধ্যে প্রথম উদাহরণ দেব, আজকে আসতে গিয়ে আমি দেখলাম চিংড়িঘাটা, আমি কলকাতার ছেলে নই, চিংড়িঘাটায় একটা আমাদের মেট্রো রেলের যে কানেকশন, সেটা দীর্ঘ 2 বছর ধরে এই রাজ্যের সরকার, এই প্রথম আমরা দেখলাম একটা রাজ্যের সরকার নিজের রাজ্যের উন্নয়ন চায় না, তার প্রতিনিধি হিসাবে কুণালবাবু এখানে ব্যাট করছে যে 2 বছরে যে এই কানেকশনটা করতে পারেনি বা কানেক্ট করতে পারেনি, মাত্র 120 ঘন্টায় সেই কানেক্ট করিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এই রাজ্যের বিজেপির সরকার এই বার্তা দিয়ে দিয়েছে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমরা সব কাজ করতে পারি। কুণালবাবুকে আমি আরও একটা জিনিস এই মুহূর্তে এই প্রসঙ্গে বলতে চাই। দেখবেন এই সময় অনুপ্রবেশকারী একটা বড় ইস্যু হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে ঘোরাফেরা করেছে। কুণালবাবু এখানে আছেন, বিএসএফকে জমি দেওয়ার প্রশ্নে গত রাজ্যের সরকারের যে ভূমিকা ছিল, আমি অন্তত এইটা ভাবতে পারি না যে একটি দেশের কাঠামোর মধ্যে একটি অঙ্গরাজ্যের সরকার দেশের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে, যেখানে দাঁড়িয়ে বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না কাটা তার দেওয়ার জন্য। এখানের ঘরে এরকম কোনো মানুষ আছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা বিপন্ন হোক এটা চান? আমি আশা করি এটা কেউ চান না। আমার রাজ্যের সরকার, আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছু দিনের মধ্যেই বিএসএফকে এই জমি হস্তান্তর করেছেন। আমি আপনাদের নিশ্চিতভাবে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সুমনদা বলেছেন। আমি শুধু এইটুকু বলবো, আজকে এখানে কামদুনির জন্য আপনারা এসছেন, কামদুনির ফাইল খুলুক। অনেকে ভেবেছিলেন যে আরজি করের ফাইল চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আমার মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই 3 জন পুলিশ অফিসার যারা এই সময়কালে সব থেকে সমালোচিত হয়েছে তাদেরকে সাসপেন্ড করেছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, কুণালবাবু আপনি বিরোধী দলের বিধায়ক হিসাবে কাজ করেছেন। গত 5 বছর ধরে আমরা একই কাজ করেছি। আমি আপনাকে আমার দলের পক্ষ থেকে, আমার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু অন্তত নিশ্চিত করতে পারি, গত 5 বছরে বিরোধী দলের বিধায়কদেরকে আপনারা যেভাবে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আমাদেরকে কাজ করতে দেননি, আপনাদের প্রশাসনিক বৈঠকে একদিনও ডাকা হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার প্রথম প্রশাসনিক বৈঠকে সমস্ত বিরোধী দলের বিধায়কদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের বিধায়কদেরকে, যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তারা সাড়া দিয়ে তারা এসেছেন। ফলে স্বাভাবিকভাবে এই 4টে কাজ আপনারা যারা অন্তত রাজনীতির সঙ্গে প্রতিদিন তার চর্চার সঙ্গে জড়িয়ে থাকেন, আমি আশা রাখি কুণালবাবু নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবেন, তিনি তার বক্তব্য 4টে কাজ আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। এখন সমস্যা আমার একটা হয়ে যাচ্ছে যে সুমনদা কিছু কথা বলছেন, সেই কথার প্রেক্ষিতে আমার পক্ষে কথা বলা খুব কঠিন। আমি চিরকাল শৃঙ্খলা মেনে রাজনীতি করি। সংসদীয় কাঠামোর মধ্যে আমাকে কথা বলার সময় তাও আমাকে ভেবে বলতে হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সুমনদা বলছিলেন যে আপনারা জাস্ট ভুলে যান যে আমি একজন বিধায়ক।
প্রথমবার জিতেছিলাম 36, পরের বার জিতেছি 73, 63 বা 66% ভোট পেয়ে। এগুলো সব ভুলে যান। আমি একজন উত্তরবঙ্গের ছেলে এবং উত্তরবঙ্গের ছেলে যুবক হিসাবে আমার যদি যন্ত্রণাটা আপনারা জানতে চাইতেন তাহলে আমি বলতাম গত 5 বছর উত্তরবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। পাহাড় কেটে একের পর এক অট্টালিকা সাজানো হয়েছে। আমাদের অবৈধ বালি খাদান, অবৈধ ক্রাশারে উত্তরবঙ্গের প্রত্যেকটা মাটি জর্জরিত হয়েছে। আমরা দেখেছি আমাদের গত সরকারের আমলে পাহাড়ে রানীমা মাঝে মাঝে ঘুরতে যেতেন, কিন্তু রানীমা সেই অঞ্চলে তার আবহাওয়া পরিবর্তন করে তার শারীরিক সুস্থতা কতখানি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু উত্তরবঙ্গের চা বাগান হোক, পাহাড় হোক, জঙ্গল হোক, সেখানকার মানুষের মান, অভিমান, কষ্ট, যন্ত্রণা কোনোদিন ছুঁয়ে দেখেননি। তারা শুধু চেষ্টা করেছিলেন কিছু কথা, কিছু শব্দ ব্যবহার করে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে। তাই আজকে উত্তরবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে মানুষ দ্বারা বিসর্জিত হতে হয়েছে। প্রায় 54টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে 41টি আসন জয়ী হয়েছে। এটাই হচ্ছে এই গত সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের একটা বার্তা হিসাবে আপনারা নিশ্চিতভাবে ধরে দেখতে পারেন। আমি এখানে যে শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়েছে, আমি বলেছি যে আমার বলবার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। শিক্ষা, এই সরকারের কাছে আমি যদি আমার প্রত্যাশা বলি তাহলে নিশ্চিতভাবে আমি চাইব যে গত 15 বছর বা তার বেশি সময় ধরে আমাদের এই রাজ্যে, বিশেষ করে গত 15 বছরে এখানে পরিচয় হিসেবে আমাদেরকে চেনানো হয়েছে আমরা আগে বাঙালি, বাংলা বাঙালি। আমরা বলবো যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিশ্চিতভাবে এমন চর্চা হোক যেখানে এটা প্রমাণ হয় যে আগে আমরা ভারতীয়, তারপরে বাঙালি, এই চর্চা হওয়া প্রয়োজন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেন যে বন্দে মাতরম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবার কথা, আবার বলছি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি, ভারতীয় শিক্ষা গত 15 বছরে যেটা আমাদের পাঠ্যপুস্তক থেকে মুছে দেওয়া হয়েছে, লেখা হয়েছিল সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি বিষয় নিয়ে, জেলে যাওয়া শিক্ষামন্ত্রী হোক কিংবা জেলে যাওয়া উপাচার্য হোক, এই যাদের ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে নতুন একটা শিক্ষা ব্যবস্থা সিলেবাসের মধ্যে দিয়ে আমাদের সামনে উঠে আসুক, এটা আমরা চাইব। আমরা চাইব, আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমি আশা রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে যে মধ্যবিত্ত সরকারি স্কুল থেকে মুখ সরিয়ে বেসরকারি স্কুলের দিকে ধাবিত হয়েছে, তাদেরকে আমরা কি করে সরকারি স্কুলের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টিপাত করবেন। এটা আমার একজন সাধারণ নাগরিক হিসাবে, নাগরিকদের বক্তব্য হিসাবে আমি তুলে ধরতে চাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমার বারবার করে প্রশ্ন আছে, একই ডাক্তার, একই নার্স, একই পরিকাঠামো, একই যন্ত্র, একই চিকিৎসা বিজ্ঞানে বই নিয়ে পড়া মানুষ, অথচ মানুষ কেন আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে স্বাস্থ্য পরিষেবা নেবার জন্য দক্ষিণের দিকে ছুটে যায়? ফলে এই যে বেসরকারি পরিষেবার প্রতি রাজ্যের অভ্যন্তরে কিংবা বাইরে যে অংশের মানুষ দৌড়ে বেরোচ্ছেন, আমরা চেষ্টা করব বা আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী যারা সরকারি স্বাস্থ্য পরিষেবাকে নরকের সাথে তুলনা করছেন, তাদেরকে কি করে আবার নতুন করে এই বেসরকারি স্বাস্থ্য পরিষেবার থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবায় ফিরিয়ে নিয়ে আসা যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। তার কারণ আমরা জনপ্রতিনিধিরা নিশ্চিতভাবে কুণালবাবু স্বীকার করবেন, সব থেকে বেশি সমস্যায় পড়ি বেসরকারি হসপিটালে ভর্তি হবার পরে মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির মানুষেরা আমাদের কাছে দাবি করেন টাকা কমিয়ে দিন, সেটা কখনো লাখ, কখনো 2 লাখ, কখনো 3 লাখ টাকা। কোনো জনপ্রতিনিধি তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি
এটাকে আর বড় করতে চাই না। আমি কুণালবাবুকে শুধু 2-3টে কথা আমার তরফ থেকে বলবো। আমি মনে করি যে 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্ব কালকে আমি চিহ্নিত করি অধঃপতিত রুচির রাজনীতি হিসাবে। এই ধরনের রুচিহীন রাজনীতি আগে কখনো হয়েছে বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড না ফার্স্ট ইন কমান্ড বলতে পারবো না, আমি এর আগে বলেছিলাম ব্যাড পারসন ইন পলিটিক্স, রাজনীতিতে অত্যন্ত খারাপ মানুষ। তার যে আজকে চেহারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছেছে, তৃণমূল কংগ্রেস অন্তত এই চেহারার থেকে কোনোদিন উঠে আসতে পারবে বলে আমি মনে করি না। তবে আশা রাখব মানুষের যে প্রত্যাশা নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ভালোবেসে ভোট দিয়েছেন, একটা মানুষের মধ্যে 2011-র বাম সরকারের পতনে মানুষের প্রতিক্রিয়া আমরা দেখেছি। 2026-এ তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে চলে যাওয়ার পরে মানুষের একটা প্রতিক্রিয়া দেখেছি। সেই প্রতিক্রিয়াটা হচ্ছে আনন্দের, শান্তির, খুশির। 15 বছর পর মানুষ আজকে হাসতে শিখেছে, 15 বছর পর মানুষ আজকে মন খুলে কথা বলতে শিখেছে। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, তার দিক নির্দেশে, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা মানুষের এই হারিয়ে যাওয়া হাসি যেটা মানুষের মুখে আজ দেখতে পাচ্ছি, সেটাকে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারি, সেই আশীর্বাদ আপনারা করবেন। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ, বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ শঙ্কর। দেখুন, নিজের নামের প্রতি অত্যন্ত সুবিচার করে শঙ্কর চাঁদের পাহাড়ের রেফারেন্স নিয়ে এলো। আমরা শুধু চাই যে ওই জানা বা অজানা বুনিপদের হাতে সেই শঙ্করের গতিপথ, মানে এই শঙ্কর এবং শঙ্করদের গতিপথ যেন রুদ্ধ না হয়, শেষ পর্যন্ত হীরকখণ্ড পায়, শুধু রাজ্যটা হীরক রাজ্য থেকে যেন একটু চেহারাটা পাল্টায়। আমি শঙ্কর বলল যে তৃণমূল থাকবে না, গণতন্ত্রে অবশ্য শক্তিশালী বিরোধী তৃণমূল হতে পারে, অন্য দল হতে পারে, অত্যন্ত জরুরি। আমরা কেউ সেই দিন আবার ফিরে আসুক চাই না যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 11 মাস বিধানসভার বাইরে থাকতে হয় সাসপেন্ড হয়ে। আমরা এই গণতন্ত্র চাই না। তবে পাশাপাশি বিরোধী মুক্ত রাজ্যের কথা নাগরিক হিসেবে সেই আশঙ্কাও করতে চাই না। চিংড়িহাটার ইস্যুতে আমি সম্পূর্ণ শঙ্করের সঙ্গে একমত যে সুপ্রিম কোর্টে রাজ্য গেছিল আমার আপনার করের টাকায় একটা কাজ, যে কাজটা হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে, সেই কাজটাকে আটকাতে মামলা চলেছে। এবং সুপ্রিম কোর্টেও একেবারে কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা 5 থেকে 6 দিন ম্যাক্সিমাম সময় লাগবে, তবু সেই কাজটা আটকানো হলো কেন? যদি তার উদ্বোধনের কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়ে যান। ভয়াবহ এই প্রবণতা, এটা প্রবণতা, এবং এই প্রবণতা ফিরে আসুক আমরা কেউ চাই না। কোনো রাজনৈতিক দলের ছাতাতেই যেন না ফিরে আসে। দেখুন, আমি এই মঞ্চের ওপর থেকে এমন একজনকে দেখতে পাচ্ছি যার জীবনের ঘটনা কিন্তু সিনেমা স্ক্রিপ্টকেও হার মানিয়ে দেয়। সেই ঘটনায় রাষ্ট্রশক্তির চূড়ান্ত অন্যায় আছে, সব হারানোর যন্ত্রণা আছে, আবার কোথাও একটা বৃত্ত সম্পূর্ণ করার লড়াইও আছে। 2018 সালে 13ই মে পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন খবর এলো যে কাকদ্বীপে এক সিপিএম কর্মী দেবু দাস এবং তার স্ত্রী উষা দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তারপর শুরু হলো সেই অপরাধ ধামাচাপা দিতে রাষ্ট্রশক্তির একটার পর একটা নির্জলা মিথ্যে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূলের মন্টুরাম পাখিরা এবং রাজ্য পুলিশের তৎকালীন শীর্ষ কর্তারা একসঙ্গে মিথ্যে বলতে শুরু করলেন যে শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাবশত আগুন লেগে ওই দম্পতির নাকি মৃত্যু হয়েছে। সেদিনই এবিপি আনন্দে আমরা দেখিয়েছিলাম স্থানীয় মানুষ একেবারে প্রমাণসহ বলেছিলেন যে ঝড় বৃষ্টির কারণে কাকদ্বীপের ওই গোটা এলাকায় ওই রাতে বিদ্যুৎ সংযোগটাই ছিল না। শেষ পর্যন্ত অবশ্য এই পাপ ধামাচাপা দেয়া যায়নি। ঘটনার 5 বছর পর আরেকটা পঞ্চায়েত ভোটের আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নৃশংস খুনের একেবারে তদন্ত শুরু হয় এবং সেই এসআইটি তৈরি করা হয়। যদিও সেই এসআইটি তৈরি নিয়েও ব্যাপক টালবাহানা হয়। কিন্তু আমার সামনে যে লড়াকু ছেলেটা বসে আছে, সেই দীপঙ্কর দাস,
কাকদ্বীপের সেই নিহত দম্পতির একমাত্র পুত্র যে অনেক লড়াই করে আজকে বাবা মার মৃত্যুর পর আইনজীবী হয়েছে শুধুমাত্র বাবা মার খুনের বিচারটুকু পেতে। দীপঙ্কর আজ ব্যস্ত আইনজীবী। আজ থেকে প্রায় 3.5 বছর আগে স্টুডিওতে আমার অনুষ্ঠানে এসে দীপঙ্কর আমার সামনে বসে যখন বলেছিল কোট আনকোট যে দাদা ভোট আসে ভোট যায় কিন্তু কত মানুষ হারিয়ে যায়, যেমন আমার মা আর বাবা হারিয়ে গেছে, এই নির্বাচনের কি মূল্য আছে? বিশ্বাস করুন সেদিন ওকে কোনো জবাব দিতে পারিনি। আজ ওর কাছ থেকে জেনে নেব এই নতুন সরকারের কাছে ওর কি প্রত্যাশা। দীপঙ্কর, আজকে যখন আসছিলাম আমি এবিপি আনন্দের শোতে, তখন দেখছিলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছে। ঠিক এমন একটি দিনে আজ থেকে 2018 সালে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে, এই এখন যখন আমি মাইক নিয়ে কথা বলছি, ঠিক এই সময় আমার মায়ের ফোন কল, লাস্ট ফোন কল এসেছিল। মার ওপার থেকে বলেছিল যে বাবা কালকের ইলেকশন আছে, ঠিকভাবে আসিস, ভালোভাবে আসিস। সেই লাস্ট ফোন কল মার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। কেবলমাত্র আমি ক্যাটারিংয়ে কাজ করতাম, ঠিকভাবে কথাও বলতে পারলাম না। আমি বললাম মা আমি এখন রাখছি, পরে কথা বলছি। সেই দিন রাতে 13ই মে, দিনটা ছিল রবিবার। ঠিক আজকে যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমিও আমার মার জন্যে ঠিক আইসক্রিম আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম কাকদ্বীপে। আমি সাইকেল চালিয়ে যখন বুদাখালী গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, সেদিনকার গোটা গ্রামে কোনো কারেন্ট ছিল না। আমি যখন যাচ্ছি মাকে ডাকতে ডাকতে যাচ্ছি যে মা মা বলে ডাকতে ডাকতে যখন ঢুকছি, তখন দেখছি আমার বাড়িটা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা বলতে বলতে যাচ্ছে যে বেড়াদুরদেরকে আমি শেষ করে দিয়েছি। আমি তখন ঢুকলাম বাড়ির ভেতরে, তখন দেখছি আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং তাদের মাংসপিণ্ডগুলো সব জোড়া পাকিয়ে আছে। আমি ঢোকার পরে আমি পাড়ার লোককে ডাকলাম যে কেউ আসুন না, এসে আমার বাবা মাকে একটু বাঁচান। আমার সেই সেন্স ছিল না যে মারা যাওয়ার পরে কি করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাও আমি ওনাদেরকে বললাম। তারা শোনার পরে সবাই চুপচাপ আছে, কারণ তারা কিছু বলতে পারছে না। তারপরে আমি দেখলাম আমার মার যে অবশিষ্ট দেহ, সেখানেও আগুন জ্বলছে। আমি নিজে থেকে কলসি থেকে জল নিয়ে গিয়ে আমার মার দেহতে ঢালি, তারপরে মার দেহটা কিছুটা অংশ বেঁচে যায়। তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন 14ই মে 10:30টার দিকে আমি যখন কাকদ্বীপ থানায় গেলাম, কাকদ্বীপ থানার অফিসার অভিজিৎ ব্যানার্জি আমাকে বললেন আমরা এখন ইলেকশনে ব্যস্ত আছি, আপনি পরে আসুন বা আপনি বাইরে গিয়ে বসুন। আমি বাইরে বসে থাকি প্রায় 2.5 ঘন্টা নাগাদ। 2.5 ঘন্টা পরে আমাকে ডাকা হলো, আমাকে ডেকে বলা হলো কি হয়েছে বলো। আমি বললাম স্যার আমাদের বাড়িতে কালকের কিছুজন গিয়ে আমার বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে, তারপরে আমি আপনার কাছে এই কমপ্লেনটা দিতে এসেছি। ওনারা বললেন আমরা এখন নিতে পারবো না, আমরা এখন ব্যস্ত আছি, তুমি চলে যাও। তার পরবর্তী ক্ষেত্রে 13ই মে ঘটনা ঘটে। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজে থেকে আমার বাবা মার দেহ সৎকারের জন্যে, আমি হচ্ছে প্রথম সন্তান যার বাবা মার দেহ নেওয়ার জন্যে হাইকোর্টে মামলা ফাইল করি। তৎকালীন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তপব্রত চক্রবর্তী, তিনি আমার বাবা মার দেহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তাতে সম্পূর্ণভাবে যাতে হয় তার ব্যবস্থা করে দেন উনি। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মার দেহ আনি এবং সৎকার্য করি। আমার একটাই কোশ্চেন, সেই সময় আমার বাবা মার দেহ সৎকারের জন্যে এতগুলো পুলিশের বন্দোবস্ত করতে পারলেন তৎকালীন সরকার। আমার বাবা মা যতক্ষণ বেঁচে ছিলেন তৎকালীন করে একটা পুলিশ বাহিনী ছিল না। ইলেকশন হয়ে গেল, ইলেকশন চলে গেল, যেই মানুষগুলো হারিয়ে গেছে তারা কখনো ফিরে আসছে না। তাহলে যখন কোনো ইলেকশন হচ্ছে আমাদের জন্যে, আমাদের ভালো থাকার জন্য যে ইলেকশন হচ্ছে, সেখানে কেন এত মানুষ মারা যাবে? আমি তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন কোর্টে এই মামলাটা চলছে, আমি যখন কোর্টে এসেছিলাম, আমি হাফ প্যান্ট অ্যান্ড টি শার্ট পরে এসেছিলাম কোর্টে, খালি পায়ে। তখন আমার কাছে জুতোও ছিল না, কারণ জুতোটা আমি বাড়িতে ফেলে এসেছিলাম। আমি খালি পায়ে গোটা হাইকোর্ট আমি হেঁটে বেরিয়েছি। আর তারপরে আমি যখন 2023 সালে আমি নিজে অ্যাডভোকেট হলাম, তার পরবর্তী ক্ষেত্রে যখন এই মামলাটা উঠল, অনারেবল জাস্টিস রাজশেখর মান্ত্রার বেঞ্চে তিনি যখন দেখছেন যে কি ইনভেস্টিগেশন হয়েছে, তখন তিনি দেখছেন
যে কিভাবে পুলিশ ইনভেস্টিগেশন করে। সেখানে আমার যে কমপ্লেন, লেটার অফ কমপ্লেন, আমি যেখানে কমপ্লেনটা করেছি, সেখানে তৎকালীন সুন্দরবনের পুলিশ এসপি উনি কোড আনকোড এরকমভাবে করে দিচ্ছেন, প্রথমে এফএসএল করবে, তারপরে পোস্টমর্টম করবে, যদি কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তবেই তুমি এফআইআরটা গ্রহণ করবে। এবং আমি 14ই মেতে কমপ্লেনটা জমা দিয়েছি। আমি যখন 17ই মেতে আমি হাইকোর্টে মামলা করলাম, সেই দিনেই পুলিশ এফআইআর গ্রহণ করে। আমি দীর্ঘ 5 বছর পরে যখন 2023 সালে আমি যে অর্ডারটা পেলাম, যে ইনভেস্টিগেশন পুলিশ করেছে সেটা ঠিকমতো হয়নি, সেই জন্যে অনারেবল জাস্টিস তিনি এটা ফার্দার ইনভেস্টিগেশনে দেন। আমি সেটা মাথা পেতে নিই, কারণ একজন ভিকটিম হিসেবে আমি জানি একজন বাবা মা বা যাদের প্রিয়জনরা হারিয়ে যায় তারা কি ব্যথা নিয়ে কোর্টে আসে, কোর্টে পৌঁছয়। আমি আজ পর্যন্ত বাড়িতে যাই, সকালে যাই, বিকেলে চলে আসি, আমি থাকতে পারি না। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যুক্ত তারা এখনও বহাল তবিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যে বিদ্যুৎ হালদার, যারা প্রত্যক্ষভাবে যেখানে জড়িত তারা এখনও বড় গ্রামে বসবাস করছে। তৎকালীন শাসক দল তারা প্রত্যক্ষভাবে মদত দিয়ে গেছে। অভিজিৎ ব্যানার্জি যিনি আমার মামলা ওসি ছিলেন, তিনি তাদের সঙ্গে দেখা করতে গেছেন। একদম দীপঙ্কর, সেই জন্য আমরা বলি যে শুধু নেতা নয়, দলদাস পুলিশ এই যে কটা ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরও সমানভাবে শাস্তি প্রয়োজন, সমানভাবে। একদমই। তার কারণ এটা পুরো একটা নেক্সাস চলেছে। কিন্তু ধন্যবাদ তোমায়। আমরা দেখুন সিপিএম, বিজেপি, তৃণমূল বলে নয়, এই রাজনৈতিক সংস্কৃতিটার অবসান হোক, এইটা চাই। তার কারণ এটাই হচ্ছে এই রাজ্যের সবথেকে বড় অসুখ, যেটা দশকের পর দশক ধরে ক্রমশ তার শিকড় ছড়িয়েছে। ধন্যবাদ তোমায়। দেখুন, মানতেই হবে যে আমাদের রাজ্যের এই অসুখটা কিন্তু অত্যন্ত জটিল এবং পুরনো, ডাক্তারি ভাষায় যাকে বলে ক্রনিক ডিজিজ। তার সঙ্গে আবার দুর্নীতির ক্যান্সার শরীরের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। আমাদের পরের ডাক্তারবাবু নামই ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট বটে, কিন্তু রোগের এই অবস্থায় তার প্রেসক্রিপশন কতটা দ্রুত কাজ দেবে, এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন আমার পরের বক্তা ডক্টর ইন্দ্রনীল খাঁ। এমনিতে উত্তর থেকে দক্ষিণ রোগের স্বরূপ বিস্তর দেখেছেন ইন্দ্রনীল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, তারপর কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি। আর এই অঙ্কোলজিস্টের রাজনীতির অঙ্কটা বুঝলেন 2026-এ এসে একেবারে মিলিয়ে দিয়েছে বেহালা পশ্চিম কেন্দ্র। হয়তো তিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, হয়তো অন্য কোনো দফতর, কিন্তু তার দল কি এই রাজ্যের স্বাস্থ্যে যে ঘুঘুর বাসা, দুর্নীতি, স্বজন পোষণ, কাটমানি, ওই সেই নর্থ বেঙ্গল লবি বা থ্রেট কালচার নিরাময় করতে পারবে? আমার পরের বক্তা অবশ্যই ইন্দ্রনীল খাঁ। শুভ সন্ধ্যা সকলকেই, মঞ্চের এপারে যারা বসে আছেন, ওপারে যারা বসে আছেন এবং যারা টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে দেখছেন। আজকের দিনটায় আমরা যখন আলোচনা হচ্ছিল, প্রতিবাদের যে স্পৃহা, প্রতিবাদের যে কণ্ঠ, তারা আজকে আমাদের সঙ্গে এই আজকের দিনে আমাদের সঙ্গে এই মঞ্চে এপারে ওপারে যেখানেই থাকুক আমরা উপস্থিত হয়েছি, সেটা দেখে আমাদের এটা আমাদের অ্যাডেড বলতে পারেন একটা কারেজ, অ্যাডেড ইন্সপিরেশন দেয় আমাদেরকে আরও মানুষের পাশে থাকার জন্য, সেই ইন্সপিরেশনটা দেয়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসা, হানাহানি, দুর্নীতি এই চলে গেল, আর আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য, কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে পাড়ি দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে। 34 বছর সিপিএম আমল দেখেছি, তারপরে পরিবর্তনের নাম করে যে ভাঁওতাবাজি দেখলাম 15 বছর ধরে, তখন পশ্চিমবঙ্গের সব দিক থেকে, একদিকে যুব সমাজ তারা পরিযায়ী হয়ে যাচ্ছে এবং আমাদের রোগীরা তারাও পরিযায়ী হয়ে যাচ্ছেন, কারণ হাসপাতালগুলো শহরের বা গ্রামের হাসপাতালগুলোতে মানুষ ভরসা করতে পারছে না। কিন্তু আজকের দিনে আমরা যখন এখানে বসেছি, আমরা সেই আশা নিয়ে বসেছি। পশ্চিমবঙ্গের সকল মানুষ তারা অনেক আশা, অনেক ভরসা, অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্থানে আমাদের বিধায়কদেরকে নির্বাচিত করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে নিয়ে সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তাই পশ্চিমবঙ্গের সকল মানুষকে, সকল ভোটার যারা আগামী দিনে আমাদের ভোটার হবে পশ্চিমবঙ্গে, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এবং দীর্ঘদিন ধরে নানা ধরনের লড়াই এবং বিভিন্নভাবে সে প্রতিবাদ করেছেন,
কোথাও আমাদের সিভিল সোসাইটি প্রতিবাদ করেছে, কোথাও প্রধান বিরোধী দল হিসাবে আমরা প্রতিবাদ করেছি, আমাদের সহকর্মীরা প্রতিবাদ করেছেন, এবং তারপরে সেই প্রতিবাদ থেকে যখন মানুষের প্রতিবাদগুলো একসাথে প্রতিধ্বনিত হলো এই গত এপ্রিল মাসের এই নির্বাচনের মাধ্যমে, ইভিএম এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে, তখন কোথাও একটা আমাদের প্রত্যেকের মনে আশার সঞ্চার জাগে। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের তো ডেফিনেটলি তাদের সরকার, তাদের আশা প্রত্যাশার বলেই আমরা আজকে সরকারের দায়িত্ব পেয়েছি। কিন্তু যারা আমাদেরকে ভোট দেননি, আমাদের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তাদের জন্যও কাজ করবে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির কথা, সবকা সাথ সবকা বিকাশ, সেটা যেমন প্রযোজ্য, তার সাথে সাথে তিনি আরেকটা কথা বলেন, সবকা প্রয়াস, অর্থাৎ প্রত্যেকের আমাদের প্রচেষ্টা। তাই আমরা আহ্বান করব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যে বিষয়টি বলেছেন যে আমরা প্রত্যেকে 10 কোটি পশ্চিমবঙ্গবাসী যদি একসাথে মিলে একটা সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ে তুলি, এর থেকে ভালো কিছু হতে পারে না। দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবঙ্গ, সিন্ডিকেট মুক্ত একটা পশ্চিমবঙ্গ, এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। কারণ এই বিশেষ করে গত 10 বছর 15 বছর ধরে আমরা যেটা দেখেছি যে সামাজিক ক্ষেত্রগুলো, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সেখানে যেভাবে দুর্নীতির এবং সিন্ডিকেটের ঘুঘুর বাসা বেঁধেছে, সেখানে মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কখন আমরা দেখেছি উত্তরবঙ্গ, আপনি ভাবুন এই যে নীল সাদা বিল্ডিংগুলো হচ্ছে, আমি আসছি বেহালা পশ্চিম আমার বিধানসভা কেন্দ্র, খাস কলকাতা, দক্ষিণ কলকাতার বুকে, সেখানে নীল সাদা বিল্ডিং, পুরো বেহালা পূর্ব আর পশ্চিম মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ থাকে, কিন্তু সেখানে একটাই হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, এবং নীল সাদা বড় বিল্ডিং, সেখানে ভেতরে যাবেন গিয়ে দেখবেন না ওখানে চিকিৎসক আছে, না ওখানে পর্যাপ্ত নার্স আছে, না পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী আছে, শুধু সেখানে কি আছে, রেফার রোগ। 90% মানুষ, 90 কি আরও তার অধিক দেখা যাচ্ছিল যে যারা আসেন রোগীরা, তার 95% নিয়ারলি তারা রেফার হয়ে অন্যান্য হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তারা সেখানে চিকিৎসা পরিষেবা পায় না। এটা তো খাস কলকাতার বুকেই অবস্থা হচ্ছে, এবং ঘন্টার পর ঘন্টা তারা এসএসকেএমে বেডের অপেক্ষায় ট্রলিতে পড়ে থাকে, কখনো ফ্লোরে পড়ে থাকেন। দীর্ঘদিন ধরে মানুষের সাথে এইভাবেই ভাওতাবাজি চলে গেছে। নীল সাদা বিল্ডিং, ভেতরগুলো ফাঁকা রয়ে গেছে, এবং সেগুলোকে নিয়ে যে কিছু একটা কারেক্টিভ অ্যাকশান করবে, বারবার টেলিভিশন স্ক্রিনে যখন আমরা দেখেছি মানুষ চিকিৎসার অপেক্ষায়, রোগীরা, মুমূর্ষু রোগীরা প্রমোদ গুনছে, সেই অবস্থায় কিন্তু একবারের জন্য রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু হেলদোল হয়নি। তার কিচ্ছু যায় আসেনি যখন উত্তরবঙ্গের সকল যে মানুষ, সেখানে একটা প্রপার ট্রমা কেয়ার সেন্টার নেই। ভাবুন উত্তরবঙ্গের এতজন মানুষ, তাদের জন্য একটা কোথাও কারোর যদি হেড ইঞ্জুরি হয়, তাদের সেখানে কোনো সরকারি ব্যবস্থায় তাদের চিকিৎসা হয় না। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি রয়ে গেছে, এবং সেখানে যখন এইমসের মতন একটা প্রিমিয়ার ইনস্টিটিউট করার কথা বলা হলো, সেখানে জমি পর্যন্ত দেওয়া হলো না, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হলো এইমসের মতন একটা অ্যাপেক্স ইনস্টিটিউশন থেকে। আর দক্ষিণবঙ্গের অবস্থা তো দেখতেই পেলেন, যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির আঁতুড়ঘর হয়েছিল, তা হয়তো প্রকাশ্যে আসতো না যদি না 8ই অগাস্ট সেই মর্মান্তিক দিনটা, সেই কালো দিনটা আমাদের দেখতে হতো। আমাদের বোন, কর্তব্যরতা, অন ডিউটি জুনিয়র ডাক্তার, আমাদের বোন, আমি আজকে তার নাম পর্যন্ত নিতে পারছি না, কারণ তার থেকে পরিচয় পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। এটা আমাদের দুর্ভাগ্য। এবং তারপরে আমরা যখন প্রতিবাদ করেছি, তখন কেউ হয়তো দিন দখল করেছেন, কেউ রাত দখল করেছেন, কেউ বিভিন্নভাবে ধর্ণা দিয়েছেন, কেউ মিছিল করেছেন, কেউ মানববন্ধন করেছেন, কিন্তু রাজ্যের সরকার তথা তৎকালীন মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু যায় আসেনি। তিনি জানেন যে শুধুমাত্র তার ভোট ব্যাংক আর ভোট ছাড়া তার মাথায় আর কিছু যায় আসে না। তিনি সেখানেও তার পুলিশ প্রশাসন কী কাজ করছিল সেটা দেখতেই পেয়েছেন, তথ্য প্রমাণ লোপাট ছাড়া আর কিছু। যেখানে আমরা ন্যায় বিচারের জন্য কোনো জায়গায় একটা এরকম ঘটনা, যা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই, যে একটা মেডিকেল কলেজ খাস কলকাতা, মানে সেই রাজ্যের রাজধানীর বুকে এই দুঃসাহস যারা দেখিয়েছে, এরকম একটা ঘটনা ঘটলো, এরকম মর্মান্তিক ঘটনা যা কোনোদিনও হয়নি সমগ্র পৃথিবীর ইতিহাসে। তারপরেও তার কিচ্ছু যায় আসেনি। এবং তথ্য প্রমাণ লোপাট করতে যে পুলিশের কাছে মানুষ বিচার চাইবে, সেই পুলিশ প্রশাসনকে দেখা গেছে তথ্য প্রমাণ লোপাট করতে। এবং পুলিশের একজন উচ্চপদস্থ কর্তা, তিনি গিয়ে একজন বহিরাগতকে, ক্রাইম সিনে রয়েছে, তাকে আবার ডিফেন্ড করছে, কি বলে লাল জামাকে বলছে সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট।
মানে আমরা ভুলে যাইনি, পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে করে মানুষ, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ, পশ্চিমবঙ্গের এমন কোনো ঘর নেই যেখান থেকে মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ করেনি সেদিন আমাদের বোনের বিচারের জন্য। কিন্তু এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না। এবং তারপরে যখন মানে আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, তখন দেখা গেল তথ্য প্রমাণ এক তো অলরেডি ক্রাইম সিনটাকে কন্টামিনেট করে দেওয়া হলো, তারপরে সেই 14ই অগস্টের রাতে একটা মব এসে, মানে এত পুলিশ, এত বড় একটা ক্রাইম সিন যেখানে এত মানুষ প্রতিবাদ করছে, সেখানে গিয়ে একটা মব এসে তার ভেতরে লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল সেই আরজিকর মেডিকেল কলেজে। মানে কতটা ভাবুন, কতটা অডাসিটি এবং কতটা প্রশ্রয় থাকতে পারে তৎকালীন শাসক দলের তরফ থেকে এবং তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর থেকে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই 14ই অগস্টের রাতটা ভুলে যায়নি। দিনের পর দিন ধরে এভাবেই সমগ্র স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্রের মধ্যে যে দুর্বিষহ ক্যান্সারের যন্ত্রণা মানুষ ভুগেছে দীর্ঘদিন ধরে, তার জবাব কিন্তু নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছেন। আপনি ভাবুন, শুধু তাই না, এর সাথে সাথে আরেকটা, একদিকে যেমন এই ঘটনার যখন তদন্ত হচ্ছে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্যক্ষেত্রে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা তারা কী লেভেলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চালিয়ে যেত। সেই আর্থিক তছরূপ, আমার আপনার করের টাকা, সেটা পর্যন্ত বিভিন্নভাবে তাদের ওখানেও দুর্নীতির আঁতুড়ঘর চলছিল। এবং আরও যারা প্রতিবাদ করলো, যে জুনিয়র ডাক্তাররা, উল্টে তাদেরকে পিউনিটিভ পোস্টিং করে দেওয়া হলো, মেধাভিত্তিক কাউন্সেলিং হলো না তাদের জন্য, তাদেরকে তাদের সবথেকে অপ্রিয় যে জায়গা হতে পারে একটা পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে দেওয়া হলো। কেন এই বার্তা দিলেন? কে দিলেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রতিবাদ করলে কি হতে পারে দেখে নিতে পারো। কারণ এই ছেলেরা সাহসিকতার সাথে প্রতিবাদ করেছিল, বোনের বিচার চেয়েছিল, তাদের কলিগের জন্য বিচার চেয়েছিল। এবং তারপরে যখন জুনিয়র ডাক্তারদের নিয়ে সেই নবান্ন সভাগৃহে যখন বসলেন, আমরা কেউ ভুলিনি, যখনই জুনিয়র ডাক্তাররা অভিযোগে থ্রেট কালচারের কথা তুললেন এবং থ্রেট কালচারে অভিক দেয়ার বিরূপক্ষের নাম নিলে, ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায় মুখটা তাদেরকে থামিয়ে দিল। আমরা ভুলিনি। কেন? তারা কি দেশের প্রধানমন্ত্রী নয়, বলবো তো দেশের, তিনি আর মনে করছে দেশের রাষ্ট্রপতি মনে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার ডান হাত বাঁ হাত যাদেরকে দিয়ে এই থ্রেট কালচার চালিয়ে গেছে দিনের পর দিন ধরে, তাদের নাম পর্যন্ত উচ্চারণ করতে দেবে না। তাও ভাবুন, যেখানে এত প্রতিবাদের পরেও। সুতরাং তারপরে তারা আবার জাঁকিয়ে বসেছে বিভিন্নভাবে তাদের ট্রান্সফার, কার প্রমোশন, কার পানিশমেন্ট সব নির্ধারণ করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সাঙ্গপাঙ্গরা, যারা বিভিন্নভাবে সিন্ডিকেট চালিয়েছে, দুর্নীতি চালিয়ে গেছে এবং নানাভাবে আমাদের এই পুরো স্বাস্থ্যক্ষেত্রটাকে ধ্বংস করে গেছে। এবং শঙ্করদা যে বলছিলেন, তার ফলে কী হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্যক্ষেত্রে ভরসা পাচ্ছিলেন না, ভয় পাচ্ছিলেন এবং তার জন্য তাদেরকে অন্যান্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। যেমন চাকরির জন্য পাড়ি দিতে হচ্ছিল, তেমনি চিকিৎসার জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। আরও দুর্ভাগ্যের সাথে আর একটা কথা বলতে, আমি সময় জানি শেষ হয়ে এসছে, কিন্তু এটা খুব দুর্ভাগ্য যে আমাদের শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের বোনেদেরকে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন নিতে দেয়নি। সার্ভাইকাল ক্যান্সারের মতন একটা মারণ রোগ, তার মানে সেটার জন্য একটা প্রতিষেধক আছে, সেখানেও রাজনীতি এসে গেল, যে সেখানে প্রাণের উপরে সবসময় রাজনীতি এই তৃণমূল কংগ্রেসের সরকারের চলেছে। আয়ুষ্মান ভারতকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, দীর্ঘদিন ধরে। তো এইগুলো মেনে নেওয়া যায় না। আজকে আমরা যখন কথা বলছি, আগামীকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিনামূল্যে আমরা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন যারা এলিজিবল আছে, 14 বছর 15 বছরের যারা আছেন আমাদের বোনেরা, তাদের জন্য চালু হয়ে যাচ্ছে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে। এবং এটার জন্য ভ্যাকসিনগুলো পড়েছিল, আমরা কথা বলে দেখছিলাম যে ভ্যাকসিনগুলো পড়েছিল, দেওয়া হচ্ছিল না শুধু রাজনৈতিক কারণে। এই যে দীর্ঘদিন ধরে আরও বিভিন্নভাবে, কখনো দেখেছেন টসিলিজুমাব স্ক্যান, কখনো দেখেছেন পিপিই স্ক্যাম, আর কখনো বিভিন্নভাবে এরা তথ্য গোপনে চালিয়ে গেছে। এটা একটা ডেটা ফাজিং হতো। ডেঙ্গিকে বলা যাবে না ডেঙ্গি, এই যে বর্ষাকাল আসছে, ডেঙ্গি হলে আরে তথ্য দরকার, সঠিক তথ্য থাকলে আমরা সেভাবে চিকিৎসা করতে পারবো, সেভাবে নানা ধরনের এপিডেমিওলজিক্যাল মেজার্স নেওয়া যায়। কিন্তু সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন না, ডেঙ্গিকে ডেঙ্গি বলা যাবে না, ওটা যেন কোনো একটা গোপন রোগ। কোভিডকে কোভিড বলা যাবে না। এই যে বারবার করে বিভিন্নভাবে তথ্যের মধ্যেও সব দিকে শুধু জালিয়াতি এবং একদম টপ লেভেল থেকে হয়েছে, তার ফলে আজকে পশ্চিমবঙ্গের এরকম মানুষের মধ্যে একটা বিক্ষোভ, যেটা আমরা
নির্বাচনের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ ভরসা রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টির মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গে আজকে সরকারকে এনেছেন। এবং যেভাবে করে মানুষের আশীর্বাদ, মানুষের ভরসা আমরা পেয়েছি, এইটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, যাকে আমরা পশ্চিমবঙ্গ সরকার বলি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন আমরা পশ্চিমবঙ্গ সরকার, কারণ আমরা 10 কোটি মানুষের সরকার। এবং সেই সরকার আপনাদের যে ভরসা অর্জন করেছে, সেই ভরসাকে শুধু অটুটি রাখবে না, সেই ভরসাকে আরও দৃঢ়, আরও সুদৃঢ় করবে। এটা আমাদের প্রত্যেকের শুধু প্রতিশ্রুতি না, এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের দলের মিশন, ভিশন এবং অ্যাম্বিশন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর খাঁ। দেখুন, উল্টো দিক থেকে শুরু করি যে আমরা কেউ সেই রাজ্যটাকে চাই না যেখানে ডেথ সার্টিফিকেটে ডাক্তারবাবু ডেঙ্গি লিখেছেন বলে সরকারি স্বাস্থ্যের খাঁড়া তার ওপর নেমে আসছে। দিনের পর দিন এই জিনিস হয়েছে। আমি বলছি যে একটা কথা আমার চমৎকার লাগলো ইন্দ্রনীল বললেন যে যারা ভোট দেয়নি এই সরকার তাদের জন্যও কাজ করবে। কিন্তু পাশাপাশি যেহেতু বেহালা পশ্চিমের বিধায়ক, সেহেতু আমি মনে করিয়ে দেব যে বহু দৃশ্য তো আমরা দেখেছি যেটা এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন দেখা যায়নি, যেমন 50 কোটি নগদ, যেমন 11 কিলো সোনা। আমি বলছি সবকা বিকাশের সঙ্গে সঙ্গে সবকা হিসাবটাও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই হোক। তার কারণ এখনও তো দেখতে পাচ্ছি যে পুরসভার চেয়ারম্যান তার মাঠ খুঁড়ে 4 কোটি টাকা, প্রায় 4 কোটি টাকা উদ্ধার হচ্ছে সামনের মাঠ থেকে। আসলে সমস্যাটা রাজনৈতিক সংস্কৃতির এবং দুর্নীতি একদিকে হিংসা। আমি এই মঞ্চের ওপর থেকে একজনকে দেখতে পাচ্ছি যার গোটা জীবনটাই এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার একটা নির্মম প্রতীক। 2021 সালে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরই এই কলকাতা শহরের কাঁকুরগাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করে তৃণমূলের জল্লাদ বাহিনী। অভিজিৎ মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তেও ফেসবুক লাইভ করে বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন খুন হয়ে যাবেন বলে। অভিজিতের সঙ্গে 5টা শাবক সহ তার পোষ্য সারমেয়টিকেও ওই হামলার বাহিনী খুন করে। আর সবথেকে ঘৃণ্য অংশ হলো নারকেলডাঙ্গা থানার পুলিশ তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে এবং কোর্টেও তার সপক্ষে একাধিক প্রমাণ পেশ করা হয়। আমার সামনে বসে আছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার, যাকে প্রাণ ভয়ে এখনও কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নিয়ে ঘুরতে হয়। তার কারণ জামিনে ছাড়া পেয়ে সেই দুষ্কৃতীদের অনেকে আবার এলাকায় ফিরে এসেছে। ভাবতে পারেন, বিশ্বজিৎবাবুকে আমরা সিবিআই তদন্তের অগ্রগতিতে খুশি হতে না পেরে ওই সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসতে দেখেছি। আমি বিশ্বজিৎবাবুর কাছে জানতে চাইব এই নতুন সরকারের কাছে তাঁর প্রত্যাশাটা কী? প্রথমেই নমস্কার, এবং বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের কথা আজকে শুনবেন আপনাদের মাধ্যমে, নতুন সরকার তো হলো, কিন্তু পুরনো ছাপটা কিন্তু এখনও সেই নতুন সরকারের মধ্যে ঘুঘুর বাসাটা ঢুকে রয়েছে। আজকেই কলকাতা হাইকোর্টের শম্পা দত্ত পাল মাননীয় বিচারপতি, তার এজলাসেই একটি মামলা হলো, গত পরশু ফাইল করেছিলাম। স্বপন সমাদ্দার, পরেশ পাল, সেই খুনি, আমার ভাইয়ের খুনি, তাদের নামে বহু মামলা পড়ে রয়েছে এবং আমাকে খুন করার মামলা শুরু করে 307-এর মামলা। পাতার এফআইআর, মানে শুধু পাতায় এফআইআর হয়েছে, কোনো কিছুই হয়নি। সেই পুলিশ তারা যেদিনকে ছিল ঘুরিয়ে ফিরে আবার সেই নারকেলডাঙ্গা থানায় 2023 সাল থেকে আজ অবধি শুধুমাত্র পাতার এফআইআর। বহুবার থানায় গেছি, কোনো লাভ হয়নি। আজকে মহামান্য বিচারপতি রিপোর্ট দিতে বলেছে 8 তারিখের মধ্যে। আর ভোট পরবর্তী হিংসা কাকে বলে সেটা আপনাদের চ্যানেলেই হয়তো অনেকেই দেখেছিল। পোকা পড়ে যাওয়া গলা মাংস, যেটা আমার ভাইয়ের 4 মাস পর আমরা নিয়েছিলাম, পারিনি ভাইকে বাঁচাতে, মাকে বাঁচাতে। মা মার খাচ্ছে, ভাইয়ের পা দুটো ধরিয়ে ধরেছে, বলছে ছেড়ে দে, বাঁচিয়ে দে, মুখটা থেতো করে মেরে দিল, মাথাটা পুরো গুঁড়ো হয়ে গেল। ওই পুলিশ দাঁড়িয়ে থেকে আমার মাকে দিয়ে মেরে জোর করে সাদা কাগজে সই করছে। দাঁড়িয়ে দেখছি, কিছু করতে পারিনি, কেন মার খাচ্ছি আমিও। ভাইটাকে মেরে ফেললো, রক্ত ধুয়ে দিচ্ছে ওসি তার লোককে নিয়ে, কনস্টেবলকে নিয়ে, মারতে মারতে আমাকে শুদ্ধ থানায় তুলে নিয়ে গেল। আমার ভাই খুন হলো,
আমাকে ধরে নিয়ে চলে গেল, সঙ্গে ওই রক্ত মাখা ইটটা। আমি ভাবলাম হয়তো প্রমাণ হিসেবে নিয়ে যাচ্ছে, যতই মারুক ভাইয়ের বিচার পাবো। দেখলাম ইটটাও লোপাট হয়ে গেল। এই পুলিশের অত্যাচার। পুরোটা হচ্ছে কলকাতা শহরের বুকে, কলকাতা শহরের কোনো বুকে, প্রত্যন্ত নারকেলডাঙ্গা, গ্রামগঞ্জ নয়। কাকুরগাছি, একদম মেন কাকুরগাছি। রাস্তার সামনে। আমার বাড়ি মেন রাস্তার সামনে। তো শুনছিলাম না ভালো তৃণমূল, ভালো তৃণমূল হয় না। তৃণমূল খুনি, তৃণমূল চোর, তৃণমূল কোনোদিনই ভালো হয় না। ভালো সংজ্ঞাটা কি আমাকে যদি কেউ বলে দেয়, তাহলে আমার জায়গায় তাকে যেতে হবে, সেই পরিস্থিতিটা বুঝতে হবে তাকে। 4 মাস পর ভাইয়ের সেই দেহটা আমরা দেখতে পারিনি। আপনাদেরই পুলিশ, মানে তখনকার পুলিশ, তখন এই শ্মশান থেকে না পালিয়ে যাচ্ছিল। আপনাদের ক্যামেরাম্যানরাও ছিলেন, তারাও থাকতে পারিনি, কেন ওই পচা গন্ধ। আমরা আমার ভাইকে পাইনি, পচা মাংস, পোকা পড়ে যাওয়া, পোকা বিল করছে, সেই মাংসটাকে নিয়ে আমরা জ্বালিয়েছিলাম। আমি আমার মা দীর্ঘ 4 মাস আমরা একবেলা খেতাম। কেন, আমাদের ধর্মমতে তো ভাই মারা গেছে কিন্তু দেহ তো সৎকার হয়নি, আমরা একবেলা করে আলু সেদ্ধ ভাত খেতাম। আর বিচারের আশায় আজকে 5টা বছর আমরা লড়ে গেছি, তারপরেও নতুন সরকার হয়েছে, কিন্তু এখনও এই পুলিশের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আমরা রিট করতে হয়। আর কত লড়বো আমরা? মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন আমাদের কথাটা? আর কতটা লড়বো? আজকে আমি রিট করে শুধু এই অর্ডারটাই পেলাম যে রিপোর্টটা দেবে। কি রিপোর্ট নিয়ে কি হবে? স্বপন সমাদ্দার, পরেশ পাল্লা কবে অ্যারেস্ট হবে? কবে এই গুন্ডাগুলো জেলে যাবে? কবে ভালো খারাপের তৃণমূলের বিচার আমাদের দেবে, দেখাবে যে এইটা বা ভালো, এইটা খারাপ? তাহলে খারাপ তৃণমূল জেলে নেই কেন? আমরাও বিচার চাই, একদম। আমরাও চাই আমাদের ভোট পরবর্তী হিংসার মামলার ফাইল খুলুক। পুলিশ আপনারা দেখেছিলেন, যাকে জেল ঘুরে আসতে হয়েছিল, 50 দিন জেল খাটার পরে এই তৃণমূল সরকার সেই পুলিশকে সাসপেন্ড না করে এখনও কলকাতা পুলিশে ডিউটিরত আছে। কেন সাসপেন্ড নয়? কেন? এর বিরুদ্ধেও কি আমাকে হাইকোর্টে যেতে হবে? এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা, শুনুন, বিচারটা আমাদেরও দিন। ধন্যবাদ বিশ্বজিৎ। আমি বলছি যে আমরা শিউরে উঠছি, তার কারণ কামদুনি, কাকুরগাছি বা কাকদ্বীপ, এগুলো তো বহু চর্চিত, বারবার মিডিয়াতে বহুদিন পর পর সেই ছবি এসেছে, দিনের পর দিন তার ফলো আপ হয়েছে। কিন্তু ভাবুন তো, লোকচক্ষুর আড়ালে, সংবাদ মাধ্যমের আলোর আড়ালে কত এইরকম অসংখ্য বিশ্বজিৎ আজও বিচারের জন্য এই আদালত থেকে ওই আদালতে কড়া নেড়ে বেড়াচ্ছে। যাই হোক, এরপর যেহেতু পুলিশ, আমার পরের বক্তা ঘটনাচক্রে, তার সম্পর্কে রসিকতা করে বলাই যায় যে তিনি আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে শটান ঝাঁপ দিয়েছেন ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসে, অন্তত বেঙ্গল পলিটিক্যাল সার্ভিসে তো বটেই। আগের দিনও বলেছি যে তার এবং তার দলের সাফল্যের অঙ্কটা ব্যস্তানুপাতিক। তৃণমূলের চরম সুদিনে 2024 লোকসভায় তিনি হেরে গেলেন, আবার তৃণমূলের চরম দুর্দিনে তিনি পৌঁছে গেছেন বিধানসভায়, তাও 1-2 হাজারের ব্যবধানে নয়। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে তিনি বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন 63,000-এরও বেশি ভোটে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দলের বড় নেতারা বড় বেশি পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন। আমার পরের বক্তা সবথেকে ভালো বলতে পারবেন যে আগের আমলে পুলিশও কি বড় বেশি রাজনীতি নির্ভর হয়ে পড়েছিল। আমার পরের বক্তা চাঁচলের তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকের যে মোশন রয়েছে সেই মোশনের 3টে হাইলাইটস ছিল। একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি। আলোচনা প্রসঙ্গে তার মধ্যে অবধারিতভাবেই ল অ্যান্ড অর্ডার, পোস্টপোল ভায়োলেন্স এবং একাধিক ঘটনা যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কালেকটিভ কনসেন্সকে নাড়িয়ে দিয়ে গেছে সেটাও এসছে। ফলে আমরা যদি ধরে নিই যে 4টে ভার্টিক্যালসের উপর আলোচনা করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, তার সাথে ল অ্যান্ড অর্ডারের যে প্রশ্নগুলো এসছে সেইটা কোথায় অ্যাসপিরেশন, কোথায় আকাঙ্ক্ষা, নতুন সরকারের কাছে কী প্রত্যাশা। শিক্ষা, স্বাস্থ্য এই দুটো বিষয় অর্থনীতির উপর অনেকটা নির্ভর করে। পশ্চিমবঙ্গে বাম থেকে তৃণমূল শাসনে আসার সময় একটা লেফটিস্ট যে ইকোনমি থাকে তার থেকে একটা সোশ্যালিস্টিক ইকোনমিতে আমরা জাম্প করেছিলাম।
যখন তৃণমূল থেকে বিজেপিতে পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশনে আজকে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসছে, তখন বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশন পাল্টেছে এবং সেটা পজিটিভ সাইন। কোনো জায়গাতে হেরে যাওয়ার পরে শুধুমাত্র কতগুলো এক্সকিউজ দেওয়া খুব একটা ম্যানলি নয়। ল্যারিঞ্জাইটিসের মতন এক্সকিউজাইটিসও একটা রোগ, কিছু হলেই একটা এক্সকিউজ দিয়ে দেওয়া। আমি সেই রাস্তায় একেবারেই যাব না। বিজেপি যে মডেলটাকে গোটা ভারতবর্ষে অ্যাডপ্ট করে সাকসেসফুল তো হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব এবং এদিকে টিম করে ঝাড়খণ্ড বাদ দিলে JNK, বাকি সবটাই স্যাফরন। এই যে একটা স্যাফরন জুগারনাট পুরো ভারতবর্ষকে রুল করেছে, তার মূল কারণটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের ক্রমবর্ধমান অ্যাসপিরেশন যা অন্যরা ফুলফিল করতে পারেনি। প্রত্যেক পলিটিক্যাল পার্টি মনে করে বা সেই স্বপ্ন দেখে, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু বাসযোগ্য করে যাব আর বাসযোগ্য করার যে এক্সিকিউশন প্রসেস, তার মধ্যে বিস্তর ফারাক থাকে। 2011 তৃণমূলের আসার পর থেকে 2016 এবং 2021 তৃণমূলের বিপুল জয় প্রমাণ করে যে হাইপার ওয়েলফেয়ার স্টেটের যে মডেল তৃণমূল নিয়ে এসেছিল, যেখানে গ্রামীণ প্রান্তিক মানুষের কাছে সরাসরি ক্যাশ ফ্লো করানো হচ্ছিল এবং সেই ক্যাশ ফ্লো কোথাও গ্রামীণ অর্থনীতিকে বুস্ট করবে, এই ধ্যান ধারণা নিয়ে তৃণমূল চলেছিল। 2026 পশ্চিমবঙ্গ সেই ধ্যান ধারণাকে সমর্থন করেনি। তারা সমর্থন করেছে হেভি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির স্বপ্নকে। যে স্বপ্ন মানুষ দেখছে সেটা হচ্ছে ফ্রেট করিডর, সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, ঝকঝকে রাস্তা, আধুনিকীকরণ এবং ডাইরেক্ট ক্যাশ ফ্লোর থেকে বেশি প্রেফার করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে, যেমন PMAY, প্রাইম মিনিস্টার আবাস যোজনা। মানুষের বাঁচার যে অবস্থা, তাকে উন্নতিকরণের যে মডেল, এটা একটা মডেল। আবার অন দ্য আদার হ্যান্ড সোশ্যালিস্টিক মডেলটাও একটা মডেল। আপনি বলতে পারবেন না যে এটা কোনো মডেলই ছিল না। 2016 এবং 21 তৃণমূলের বিপুল জয় হয়েছিল, কারণ এই মডেলটার প্রতি তখন মানুষ আস্থা দেখিয়েছিল। 2026 অ্যালং উইথ মেনি ফ্যাক্টরস পশ্চিমবঙ্গের মানুষের অ্যাসপিরেশনটা বদলেছে। তারা মনে করছে যে এই মুহূর্তে দরকার হচ্ছে এমন কিছু, MSME নয়। MSME তৃণমূল সরকার চেষ্টা করেছিল, অনেকটাই করেছিল। MSME নয়, চাইছে হেভি ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এই শিফটটা হয়েছে, এটাকে স্বীকার করে নিতে হবে। আমরা ধরতে পারিনি। তৃণমূল কংগ্রেস কোথাও ফেল করেছিল এই পালসটাকে রিড করতে, তাই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। কোনো দল 200+ আসন থেকে যখন 80-তে নেমে আসে, বুঝতে হবে কোনো জায়গাতে ম্যাচ রিড করতে সমস্যা হচ্ছিল। আনফোর্সড এরর করেছে, তারপরে কিছু বল নেটে মেরেছে, তাতে কিছু পয়েন্ট গেছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে ধাক্কা লেগেছে। আমার সাথে কথা হচ্ছিল, আমি একদিন মোটরসাইকেল চালাচ্ছিলাম মালদাতে, বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়েছিলাম একাই। একটি ছেলে বলল, গল্প করছিল, আমাকে জাস্ট চেনে, দাদা হরিয়ানাতে গিয়েছে, রাস্তা খুব চওড়া, লোকের রোজগারও খুব ভালো, তাই এলি কেন? বললো না সবই ঠিক আছে, আসলে ভাবলাম বাড়িতে থাকবো একটু, এখানেই ভাল লাগে লোকের সঙ্গে থাকতে, গ্রামের মানুষের সঙ্গে থাকতে। বুঝলাম যে ওই ছেলেটা, যার হয়তো আগেই অ্যাসপিরেশন ছিল না, আছে, কিন্তু সে হরিয়ানা দেখে আসার পরে তার মনে হচ্ছে ওই মডেলটা প্রেফার করছে। এইটা কোথাও ক্যাচ করতে ভুল হয়ে গেছিল। কন্যাশ্রী, রূপশ্রীর মতন একাধিক প্রোগ্রাম, যেটা কোনো একটা সময় সাড়া ফেলেছিল, সেটা পরবর্তীকালে ক্লিক করলো না। লক্ষ্মীর ভাণ্ডারও ক্লিক করেনি, কারণ আবার বললাম যে শুধুমাত্র 1500 টাকার অ্যাসপিরেশনের থেকে বাঙালি এই মুহূর্তে অন্যভাবে ভাবছে। এরকম হতেই পারে কোনো একটা দিন বাঙালি আবার অন্যরকম কিছু ভাববে, কিন্তু এই মুহূর্তের বাস্তবতাকে আপনাকে স্বীকার করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাননীয় বিধায়ক
ডক্টর ইদ্রুল খাঁ বলেছেন, আমি ওনার সাথে অনেকগুলো বিষয়ে একমত। আমার মা 2025 সালে সরকারি হাসপাতালে মারা গেছেন, সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে। আমার দাদা 2025 সালে সরকারি হাসপাতালে মারা গেছেন, কলকাতা মেডিকেল কলেজে। দুটো ক্ষেত্রেই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল, আমার নিজের চোখেই দেখা। স্বাস্থ্য ব্যবস্থাতে যে কমিটমেন্ট থাকা উচিত ছিল সেটা ছিল না। আমি তার থেকে বেশি ইম্পর্টেন্স দেব, পার্সোনাল লস তো বটেই, এটা গ্রামগঞ্জের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সেটা ডক্টর খাঁও স্বীকার করবেন যে ওটাই হচ্ছে একদম মাইক্রো লেভেলে স্বাস্থ্যের ব্যাকবোন। আমার নিজের বিধানসভাতে গত 7 দিনে আমি সরকারকে ধন্যবাদ দেব, তারা ইনক্লুসিভলি আমাদেরকে ইনভলভ করছেন। আমাকে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে কুশিদা, বড়ই, রশিদাবাদের কতগুলো প্রত্যন্ত গ্রাম, যার নামই কেউ হয়তো শোনেনি, সেখানের পিএইচসির মিটিংগুলো আপনি অ্যাটেন্ড করবেন। এটা এসেছিল সিএমওইচের কাছ থেকে, আমি অ্যাটেন্ডও করেছিলাম এই প্রথম হসপিটালগুলোতে যাওয়া, এবং দেখলাম কোথাও একটি ডাক্তার, একটি নার্স, কোথাও ডাক্তার আছেন, কোয়ার্টার নেই, নার্সিং স্টাফদের অ্যাডুকেট ব্যবস্থা নেই। তার উপরে কিন্তু ডিপেন্ড করছে 15-20 হাজার লোক, যার কাছ থেকে চাঁচল যাওয়াটাই ডিফিকাল্ট, মালদা অনেক দূর। নতুন সরকারের কাছে আবেদন, অ্যাসপিরেশন, যে ডেফিনেটলি আপনারা উন্নত শিক্ষা ব্যবস্থা আনবেন, রোবোটিক সার্জারি ইমপ্রুভ করবেন, সার্ভাইকাল ক্যান্সারের টিকা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট স্টেপ আপনি বলেছেন। তার সাথে অনুরোধ যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বুনিয়াদি ভিত্তিকে একটু শক্ত করুন, নাহলে গ্রামের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। শিক্ষা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গত ন্যাকে ডি গ্রেড পেয়েছে। ডি গ্রেড কখন পাওয়া যায় ন্যাকে? যখন আপনার টোটাল সিজিপিএ 1.51-এর নিচে হবে। মানে একটা বিশ্ববিদ্যালয় তার সিজিপিএ হচ্ছে 1.51-এর নিচে, সে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে কোনো অধ্যাপককে শোকজ করা হলো না কেন? ডেফিনেটলি আমাদের গাফিলতি। এই যে শিক্ষাতে বিশ্ববিদ্যালয় অটোনমাস মানেটা কি? কারো নিয়ন্ত্রণ নেই তার উপরে, সেখানে ছাত্ররা পড়তে যাবে। একটা ডি গ্রেড, ডি মানে হচ্ছে নো অ্যাক্রেডিশন। বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন, প্রাক্তন ভিসি, উনি ভালো বলবেন, অলমোস্ট নো অ্যাক্রেডিশন। একটা বিশ্ববিদ্যালয়ের এরকম পারফরমেন্স, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে কিন্তু মেজার নেওয়া প্রয়োজন আছে। শিক্ষাতেও অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন আছে। নতুন সরকারের কাছে অ্যাসপিরেশন, শিক্ষা ব্যবস্থাতে অ্যাকাউন্টেবিলিটি আনুন। কলেজ সার্ভিস কমিশন দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা, অধ্যাপক অধ্যাপিকারা একটা কলেজে ঢুকবেন আর দিনের পর দিন সেই জেলাতে থেকে যাবেন, একদম ওখানে গাছ পাথর গজিয়ে দেবেন। কেন? পুলিশের চাকরি বা একটি কনস্টেবল যার মাইনে অনেক কম, তাকেও পুরো প্যান বেঙ্গল ঘুরতে হয়। আপনাদের সমস্যা কোথায়? ট্রান্সফার পলিসি কোনো একটা জায়গায় ইউনিফর্ম হওয়া উচিত, যে আপনি স্টেট লেভেল পরীক্ষা দিয়ে যদি আসেন, আপনাকে স্টেটের প্রত্যেকটা কর্নারে সার্ভ করতে হবে। গ্রামের ছেলেমেয়েটাও ডিজার্ভ করে, চাঁচলের ছেলেমেয়েটাও ডিজার্ভ করে যে আমরা কলকাতার একজন দামি নামি আমি শিক্ষকের কাছে পড়ব, তাকেও যেতে হবে সেখানে। এটাকে ম্যান্ডেটরি করা প্রয়োজন, রোটেশন করা প্রয়োজন শিক্ষাতে। যেটা, হ্যাঁ, যদি আপনি বলেন কিছুই কি হয়নি, একটা তথ্য দিই। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কনসিস্টেন্টলি 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করে। ক্যালকাটা ইউনিভার্সিটি সবসময় 10-এর মধ্যে ছিল। আমি কথা বলছিলাম ওনার সাথে, 2025 সালে র্যাঙ্কিং স্লাম্প পড়ে 10-এর নিচে। আদারওয়াইজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিও 2023-24 সালে এনআইআরএফ র্যাঙ্কিং, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাঙ্কিং, সেখানেও কিন্তু 4 to 8-এর মধ্যে রেঞ্জ করতো। এটাকেও ফেলে দেওয়া যাবে না। 90% ডেলিভারি হয়েছে পশ্চিমবঙ্গে গত 5 বছরে, ইনস্টিটিউশনাল ডেলিভারি রেকর্ড। এইচডিআইতে আসেনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই কারণেই যে আমাদের রাজ্য নীতি আয়োগকে তথ্য পাঠায়নি। দ্যাট ওয়াজ এ মিস্টেক। প্রবলেমটা হচ্ছিল আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী নিয়ে। যেহেতু তথ্য যায়নি, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ঠিক কোথায় র্যাঙ্ক করে এনআইআরএফের মতো আমরা বলতে পারিনি। কিন্তু 5%-এর থেকে কম চাইল্ড মর্টালিটি রেট পশ্চিমবঙ্গে গত 5 ইয়ার্সে ছিল।
তাহলে কোনো কোনো ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, কিন্তু ওভারঅল হেলথটা খুব খারাপ হয়ে গেছে। এই ওভারঅল হেলথটার জন্য আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের অ্যাসপিরেশন, নতুন সরকার, অনেক ব্রিলিয়ান্ট লোকজন এসছেন বিধানসভাতে, তারা এটাকে টেক আপ করবেন। টেক আপ করে যেখানে যেখানে ঘাটতি হয়েছে সেখানে সেখানে তারা মিট আপ করবেন এই জায়গাটাকে। যে মডেল অফ ইকোনমি পশ্চিমবঙ্গে ডেফিনেটলি ইন্ট্রোডিউসড হবে সেটা ওয়েলকাম। যখন মানুষ চেয়েছেন, মানুষের অ্যাসপিরেশন, তখন সেটাকে ওয়েলকাম করতে হবে। প্রবলেম একটা হতে পারে, সেটা হচ্ছে এই মডেল অফ ইকোনমির সমস্যা হয় যে ট্রিকল ডাউনটা কমে যায়। আপনার ইকোনমি টপ হেভি হয়ে যেতে পারে, একদম গ্রাসরুট স্তরে তার বেনিফিট যদি না পৌঁছায় মানুষের কাছে, তাহলে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বেনিফিট কিন্তু সবাই পাবে না। ফলে আমার অনুরোধ আবার সরকারের কাছে, এখন বলা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসপিরেশন হচ্ছে আপনারা ডেফিনেটলি একটা ক্যাপেক্স বেস ইন্ডাস্ট্রি করবেন। আমরা জানি যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে গুরুত্ব দেওয়া হবে রেভিনিউ এক্সপেন্ডিচারের ওপরে, তার সাথে একটু এনশিওর করবেন কাইন্ডলি যেন ট্রিকল ডাউনটা হয়, যেন চুঁয়ে চুঁয়ে পড়ে নিচের স্তর পর্যন্ত মানুষ বেনিফিটটা পায়। লাস্ট বাট নট লিস্ট, যে কথাগুলো আমরা শুনলাম অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। যে কটা কেসের কথা বলা হয়েছে, আরজিকর, কামদুনি থেকে শুরু করে, এই ভাই বলেছেন ওনার দাদার ঘটনা আমরা শুনলাম, প্রত্যেকে আমরা জানি ঘটনাগুলো। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এখানে কোনো রকম ডিফেন্ড করার কোনো বিষয় নেই। ইকোনমি, স্বাস্থ্য, শিক্ষাতে কোথাও কিছু বলার থাকতে পারে, কিন্তু যেখানে কোনো মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে কোনো কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানে জিরো টলারেন্স। সেখানে ফাইল ওপেন করুন, যে বা যারা রেসপন্সিবল ছিল ব্যবস্থা নিন। সেটাও আমাদের কাছে, আমাদের অ্যাসপিরেশন নতুন সরকারের কাছে। ভালো থাকবেন আপনারা সকলে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ প্রসূনবাবু, সব থেকে বেশি ধন্যবাদ, তার কারণ গঠনমূলক আলোচনা এবং প্রয়োজনে নিজের দলেরও সমালোচনা করলেন। কিন্তু আমি শুরু থেকে শুরু করব। উনি বললেন এই হার নিয়ে এক্সকিউজ দেওয়া ঠিক নয়। আমি বলছি অথচ এক্সকিউজ দিয়ে তৃণমূল নেত্রী বলছেন কোর্টে যাবেন। আমি চাইবো যে প্রসূনবাবু এবং প্রসূনবাবুরা দলের মধ্যেও একই রকম দৃঢ়তার সঙ্গে নিজেদের মতটা বলতে পারবেন। সুকান্তর শব্দ ধার করে উনি বললেন শিশুর বাসযোগ্য করা নিয়ে। তামান্না খাতুন তো শিশুই ছিল। তৃণমূলে জয়ের উৎসব থেকে বোমা মেরে তাকে মেরে ফেলা হলো, তার ফল কি হলো? এখানে চাইলে তামান্না খাতুনের মাকেও আমি আনতে পারতাম, কিন্তু আমাদের প্রত্যেকের চোখ আরও বেশি করে ভিজে যেত। একটা জায়গায় সম্পূর্ণ প্রসূনবাবুর সঙ্গে আমি দ্বিমত, সেটা হচ্ছে বাংলার মানুষ হাইপার ওয়েলফেয়ার স্টেটের মডেলটাকে রিজেক্ট করেনি, সেটা ব্যর্থ হয়নি। ক্যাশ ফ্লো লুট হয়েছে বিভিন্ন স্তরে, প্রয়োগে সমস্যা, কনসেপ্টে নয়। ওয়েলফেয়ার কনসেপ্টকে বাংলার মানুষ রিজেক্ট করেছে বলে আমাদের এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না কার্ড কেড়ে নিয়ে কাটমানি নেয়ার যে মডেলটা, সেইটা রিজেক্টেড হয়েছে। একদম আবাস যোজনায় টাকা লুট করে নেতার প্রাসাদ হয়েছে, সেই মডেলটা রিজেক্টেড হয়েছে। তৃণমূল বুঝতে ভুল করেনি, তৃণমূলের নেতা নেত্রীদের একটা অংশ চুরি করেছে, আর দল হয় সেটা দেখেও কিছু বলেনি, নয়তো সমর্থন করেছে, নয়তো সেই টাকার বকরা গেছে। কিন্তু একেবারে আরেকটা বিরাট অংশে আসবো। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বড় নিয়োগ দুর্নীতি অবশ্যই শিক্ষা দুর্নীতি। চাল থেকে কাঁকড় আলাদা করার দায়িত্ব ছিল যাদের, সেই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই এই চুরিতে যুক্ত। আর চোর ধরার দায়িত্বপ্রাপ্ত যে সিবিআই, তারাও কার্যত ফেল করেছে। আর তারই জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি, যার মধ্যে একটা বিরাট অংশ মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক। আমার সামনে যেখানে যিনি বসে আছেন, চাকরি ফেরানোর দাবিতে তিনি রাস্তায় নেমেছেন, উদ্ধত পুলিশের লাথি খেয়েছেন, তার পিঠে ভাঙা হয়েছে পুলিশের লাঠি, সেই লাঠি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি রক্তাক্ত শরীরে। চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। আমি অমিতের কাছে জানতে চাইব যে তৃণমূলের সেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যে কত বড় ভাঁওতা, সে তো আমরা দেখেছি। কিন্তু বিজেপি সরকার শেষ পর্যন্ত প্রতি বছর এসএসসি, প্রতি বছর টেট, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা এবং নিয়মিত শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি রাখতে পারবে তো? প্রথম কদিনে আমরা দেখেছি সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা, সেটা 5 বছর বেড়েছে। আর 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। কিন্তু অমিতরা কি তাতে ভরসা পাচ্ছে? আমি ওর মুখেই শুনবো। আজকের এই সভায়
উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গকে কি কিছুই হয়নি? হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন? কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি নিজের এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার, চোর দুর্নীতিবাদ সরকার লাথি মেরেছে। বিদ্যাসাগরের মাটিতে এটা চরম লজ্জার। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন এবিপি আনন্দে বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ সুদে আসলে উসুল করবেই, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে, ইংলিশে MA BEd MSc PhD অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম। সেটা আমাদের অন্যায় হয়েছিল। আপনারা চাল কাকর একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথাটা শুনুন, আপনারা অনেক বলেছেন। বলছি না, আমার কথাটা শুনুন, আমার শেষ হলো। প্রশ্নটা সংলাপ না, ওর কথা বলেছেন, বলিনি। না, আপনি বলছেন তো না 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 আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা পড়েননি। অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না শুনুন, যদি এটা থাকতো বেশ, বেশ, দুর্নীতি তাহলে এটা আলোচনা করতাম। অনেক শুনেছি, ওরা কথাটা শুনুন। আমাকে বলতে দিন। আপনি না না মোশন কি আমি ইতিহাস না আপনি জানলে বলুন। আমি ভবিষ্যৎ নির্ধারণ করব কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন, আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে। 19,000 যোগ্য শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা, তাদের কি অন্যায় করেছে, এমন ঘেটে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করব। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য PhD করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথামেটিক্সে। তারা অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের এই 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার, তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাথি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাথি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে ঘোষণা নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। আমাদেরকে
আমি জানি না, আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাব কি যাব না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন, নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা কি চাইবো। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ধরে বলেছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওএমআর অনেক টালবাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগেই যে ওএমআরগুলো পাবলিশ করুন। সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআরগুলো আপনারা বের করেছেন সেই ওএমআরের ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। ধন্যবাদ। আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি যে দলই করি আমি ওনার বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকে নয়, 1 মিনিট কথা বলবেন না, কথাটা বলতে আপনারা তো শুনতে এসছেন। না কিচ্ছু বলেনি, শুনুন। যারা এই ধরনের চূড়ান্ত বিপদের মধ্যে পড়েছেন বেশ কিছু লোকের জন্য, তারা যদি কারুর কাছে রেগুলার এসে কাঠবেড়ালির মতো সাহায্য চেয়ে থাকে, নিষ্ঠার সঙ্গে দিনের পর দিন হিয়ারিং দিয়ে বিকাশ ভবনে ছুটে যাওয়াটা কেউ না করে থাকলেও কুণাল ঘোষ করেছে, সেই জায়গা থেকে কুণাল ঘোষ বলছে। এবার কোনটা পেরেছি কোনটা পারিনি কি সেটা আলাদা, বাট আমি যতগুলি গোষ্ঠী আছে বা বিভিন্ন শ্রেণীর যারা ধর্ণা মঞ্চে ছিলেন তারা জানেন যখন যেখানে দরকার হয়েছে আমি সাপোর্ট করেছি, ছুটে গেছি, বলেছি। আর একটা শুধু ছোট জিনিস দিয়ে শেষ করবো, সেটা আমারও আর্জি থাকবে নতুন সরকারের কাছে, ওনারা আরও বিপদে। আর একটা শ্রেণী ছিল শারীর শিক্ষা, কর্মশিক্ষা, এটা অদ্ভুত ঘটনা ঘটলো। তো ধর্ণা মঞ্চে তারা ছিলেন, আমায় রিকোয়েস্ট করলেন যেতে, তা আমি গেছি। আপনাদের নেতারাও ছিলেন, বামেদের নেতারাও ছিলেন, তো গেছি। যাওয়ার পর আমার মনে হলো, আমি তো টেকনিক্যাল জিনিসটা বুঝবো না, আমার মনে হয়েছিল ওনারা ঠিক। আমি সেটা তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলাম একটু লোক পাঠান, দেখুন একটু যে ওনাদের বিষয়গুলো জানার। কিন্তু মনে হচ্ছে ছেলে মেয়েগুলি ঠিক কথা বলছে, শুধু ওই মঞ্চে কে যাচ্ছে তাই দেখে ব্যাপারটা বিচার করার নয়। উনি কিন্তু পাঠান এবং দেখা যায় তারা কিন্তু ঠিক প্রায় 1200 জনের মতো ছিলেন এবং শেষ পর্যন্ত এই প্রসেসে এগিয়ে তারা কিন্তু রেকমেন্ডেশন লেটার পান। তারপরে আবার অদ্ভুতভাবে একটি মামলা, আপনারা কেউ নয়, একটি মামলা হয়ে সেটা জটিল হয়ে গিয়ে আবার বিষবাও জলে। ইন্টারেস্টিংলি ওনাদের ধর্ণা মঞ্চে গিয়ে যারা বলছিলেন যে এদের চাকরি পাওয়া উচিত, সেই রাজনৈতিক দল আজ আমাদের মধ্যে নেই এখানটায়, তারাই আবার কোর্টে গিয়ে সেই আইনজীবী মামলা করে আটকালেন। এই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমাদের পাপ যাদের করেছে পাপ আছে, কিন্তু এবার হচ্ছে কি, ওই ধর্ণা মঞ্চে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলে ছাড়া হলো, আমরা আছি। এবার যখন কোনোভাবে সরকারকে বুঝিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে, তারাই আবার কোর্টে গিয়ে তাদের আটকাচ্ছেন। আপনারা যদি নতুন সরকার তাদের একটা টাইম দেন এবং তাদের সঙ্গে একটু বসেন, তাহলে এই জটিলতাগুলো থেকে এক একটা করে স্লট তারা বেরোতে পারে। বেশ, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে, শঙ্কর উত্তর নেব, কিন্তু প্রথমে 3টে কথা। এক হচ্ছে যে যদি চুরিটা আটকানো দিত, চুরিটা না হতো, তাহলে জটিলতাও হতো না। 1, 2 হচ্ছে যে বেসিকটা কি করে অমিতের চাকরিটা বাঁচতো বা একটা চাকরিও যেত না, চাল আর কাঁকড় আলাদা করতে পারা। কেন যে ওএমআর শিটটা এখন এসএসসি পাবলিশ করছে সেই ওএমআর শিটটা পাবলিশ হলো না কেন? এর জবাব কে দেবে? আমি যাই হোক, হ্যাঁ শঙ্কর,
শুধু এইটুকু বলবো অমিতবাবুকে, যে আমি প্রথমেই বলেছি যে এই দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে এবং আমার পক্ষে সেই দপ্তরের ভবিষ্যৎ পলিসি কি হবে এটা তো আমার পক্ষে বলা অনুচিত হবে। এবং আমি শুধু এইটুকু অমিতবাবুকে বলতে চাই যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম হিসাবে আমি কাজ করতে পারি তাহলে আমি খুশি হব। আমি নিশ্চিত যে আমি আপনাদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর কুণালবাবুকে আমি শুধু একটাই কথা বলবো যে আপনিও বলেছেন, সবাই আমরা বলি, একটু আগে আপনি বলেছেন যে দলের খারাপ সময় ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ পিঠ দেখাতে শুরু করেছেন। আসলে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্ত যখন বুমেরাং হয় বা খারাপ হয়, মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে, আমরা অনেকেই নিজেকে বাঁচানোর কিছু কথা বলি। আপনার যে প্রচেষ্টা সেটা কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। এখানে ব্যক্তি কুণাল ঘোষের কী ইচ্ছে কী অনিচ্ছে এটা বড় বিষয় নয়। আপনাদের সরকারের, আমি শুধু এইটুকু বলছি, আপনাদের সরকারের কোনো সিদ্ধান্তেই আপনার সে ভালো বা খারাপ যাই ভাবনা থাকুক না কেন তার প্রতিফলন হয়নি। আমি শুধু এইটুকুই অনুরোধ করব যে বিগত সরকারের যদি ভালোরও দায় নেন তাহলে বিগত সরকারের খারাপ কাজগুলো তার দায় আপনাকেও নিতে হবে। একদম, অনেক ধন্যবাদ। আমি পরের বক্তার কাছে যাব, তার আগে বলবো যে একটা তো প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত ধাপের আদালত, সেটা হচ্ছে যে যারা টেন্টেড বাকিরা কি যোগ্য? উত্তরটা হ্যাঁ দেয়া হয়নি, তাহলে এখানে বসে এইভাবে চোখের জল ফেলতে হতো না। এই যে অমিতবাবুর কান্না, এটা কামদুনিতে, এটা কাকুরগাছিতে, এটা কাকদ্বীপে, এটা কালীগঞ্জে। আবার বলছি যে অগাস্টের পর এই অমিতবাবুরা স্কুলে যেতে পারবে কিনা সেই বিষয়ে আমি আশা করব যে একটা ক্ল্যারিটি দেয়া হবে এবং কারুর মেয়েকে যেন বাবাকে জিজ্ঞেস না করতে হয় যে তুমি কি শিক্ষক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.